বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা। আজ ১০ম পর্ব। অসম্ভব ঠান্ডা পড়ছে। বুদ্ধি করে মাফলার এনেছেন বলে রক্ষা। মাফলার ভেদ করে শীতল হাওয়া ঢুকছে। নাক জ্বালা করা শুরু হয়েছে। ঠান্ডা মনে হয় লেগেই যাবে। নিউমোনিয়া না ধরলেই হয়। শরীর দুর্বল, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গেছে। ছোট অসুখ দেখতে ভয়াবহ হয়ে যায়। আজকের রাতের ঘটনায় তিনি তেমন বিস্মিত বোধ করছেন না। বড় ধরনের রহস্যময় ঘটনায় তিনি তেমন বিক্ষিপ্ত হন না। ছোটখাটো ঘটনাগুলোকে বরং তাকে অনেক বেশি অভিভূত করে। একবারে এক রিকশাওয়ালার সঙ্গে ৳৬ ভাড়া ঠিক করে রিকশায় উঠলেন। নামার সময় তাকে একটা ৳৫ এবং ৳২ নোটের দিলেন। ৳২ নোটটা ছিল ৳৫ নোটের ভেতর। রিকশাওয়ালা তো দেখার কোনো সুযোগই ছিল না। সে টাকাটা নিয়ে পকেট রেখে দিল এবং লুঙ্গির খুঁট থেকে একটা ৳১ নোট ফেরত দিল। মিসির আলি এ বিষয়ে অবগত হলেন। একবার ভাবলেন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন সে কি করে বুঝল ৳৫ নোটের ভাঁজে ৳২-১ নোট আছে। তিনি শেষ পর্যন্ত জিজ্ঞেস করেননি। থাক না কিছু রহস্য। সব রহস্য ভেঙে দেওয়ার দরকার কি? পৃথিবীতে কিছু কিছু রহস্য আছে যা ভাঙতে ইচ্ছে করে, আবার কিছু রহস্য আছে ভাঙতে ইচ্ছে করে না। তন্ময় নামের ছেলেটির রহস্য ভেদ করে তার ইচ্ছা আছে। ব্যাপারটা খুবই সহজে হবে কিনা তিনি এখনো জানেন না। রশিদ মোল্লার বাসা থেকে তিনি টেলিফোন করলেন, ধরল একজন। তা ধরতেই পারে, হয়তো তন্ময়ের বাড়িতে আরো একজন থাকে। সে নিজেকে পরিচয় দিচ্ছে মাস্টার সাহেব হিসেবে। সে চট করে বলে দিল, আপনি রশিদ মোল্লার বাড়ি থেকে টেলিফোন করছেন? আপাতত দৃষ্টিতে খুব আশ্চর্যজনকভাবে ঘটনা মনে হলেও হয়তো তেমন আশ্চর্যজনক নয়। রশিদ মোল্লা আগেভাগেই জানিয়েছে। মিসির আলী অপেক্ষা আশ্চর্যজনক নয়। রশিদ মোল্লা আগেভাগেই জানিয়েছে। মিসির আলীর অপেক্ষা করেছিলেন রশিদ মোল্লার টেলিফোন সেট জানতে গেল। চট করে আনলো না, দেরি হলো। এই ফাঁকে রশিদ মোল্লা হয়তো জানিয়ে দিয়েছে। তাছাড়া ওই লোকটি প্রাণপণ চেষ্টা করছিল মিসির আলীর বিস্মিত করতে। শেষ পর্যন্ত বলে ফেলল, আমি যে এতদিন জানি আপনি এত অবাক হচ্ছেন না। একজন প্রেতাত্মা মানুষকে বিস্মিত করার এত চেষ্টা করবে না। মানুষ করবে। তন্ময়ের মৃত শিক্ষক টেলিফোনে তার সঙ্গে কথা বলবে, এটা হাস্যকর ধারণা নিয়ে মাথা ঘামাবার মিসির আলী নন। তিনি মাথা ঘামাচ্ছেন না, তবে চিন্তিত বোধ করছেন। কেন চিন্তিত বোধ করছেন তাও তার কাছে স্পষ্ট নয়। তিনি বিগত আঁচ করছেন, তার মনের একটি অংশ ভয়ে পাচ্ছে। ভয় পাওয়ার পেছনে কারণটি তার কাছে স্পষ্ট নয়। শুধু যে ভয় পাচ্ছে তা না, পুরো ব্যাপারটা তার মনের ওপর এক ধরনের চাপও সৃষ্টি করছে। কে যেন খুব অস্পষ্টভাবে তাকে বলছে, তুমি সরে এসো, তুমি দূরে সরে এসো। টুং টং ঘন্টা বাজিয়ে রিক্সা আসছে। ভিড়ের সময় রিক্সাওয়ালা কখনো ঘন্টা বাজায় না। ফাঁকা রাস্তা বলেই হয়তো তিনি ঘন্টা বাজিয়ে আসছে। এই রিক্সা ভাড়া বলা যাবে মনে হয় না। যাচ্ছে উল্টো দিকে। তবু মিসির আলী বললেন, ভাড়া যাবে? মিসির আলীকে বিস্মিত করে দিয়ে রিক্সা বলল, জামু। এই শীতল রাইতে খামাকা রিক্সা বাইর টাইট হইয়া বহেন। পঙ্কিরাজের মতো লইয়া যামু। মিসির আলী টাইট হয়ে বসলেন। এই রিক্সায় বসাই তার কাল হলো। রিক্সাওয়ালা ঝড়ের মতো উড়িয়ে নিয়ে গেল ঠিক, কিন্তু ক্ষতি করার যা করে ফেললো। ভয়াবহ ঠান্ডা লেগে গেল। মিসির আলী ঘরে ঢুকে বিছানায় পড়লেন। প্রবল জ্বরে আচ্ছন্ন হয়ে রইলেন। বুকে পাথরের মতো ভারী শ্বাস নিতে পারেন না। আচ্ছন্নের মতো মাঝে মাঝে তাকান। তখন মনে হয় মাথার উপর সিলিং ফ্যানটা কাছে নেমে এসেছে। একসময় মনে হলো ফ্যানের ব্লেড ঘুরতে শুরু করছে, ঠান্ডা বাতাস বইতে শুরু করছে। হেলিয়েশন হচ্ছে। তিনি বুঝতে পারেন বধূ তার মাথায় পানি ঢালছে। সেই পানি তার কাছে উষ্ণ মনে হয়। বধূ কি তার মাথার ফুটন্ত পানি ঢালছে? বিছানার একপাশে চড়ুই পাখির খাঁচা। নীলু যেন এসেছে তার কাছে, বসেছে বিছানার পাশে। কি স্পষ্টই না তাকে দেখাচ্ছে। কানের দুপাশের যে চুল বাতাসে কাঁপছে তা দেখা যাচ্ছে। নীলু বলল, আবার অসুখ বাঁধিয়েছেন? মিসির আলী হাসার চেষ্টা করছেন। আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ। বলুন আমি কে? নীলু, কতদিন পর আপনাকে দেখতে এলাম বলুন তো। তুমি আমাকে দেখতে আসোনি, সবাই আমার কল্পনা।
প্রচণ্ড জ্বরের জন্য আমি এক ধরনের ঘোরের মধ্যে আছি। ঘোরের কারণে মস্তিষ্ক নিউরনের সঞ্চিত স্মৃতি উলটপালট হয়েছে। সে তোমাকে তৈরি করেছে, বাস্তবে তোমার অস্তিত্ব নেই। আমি হাত বাড়ালে তোমাকে ছুঁতে পারবো না। এখনো লজিক? হ্যাঁ, এখনো লজিক। দেখুন না একটু হাত বাড়িয়ে আমাকে ছুঁতে পারেন কিনা? পারছি না নীলু, আমার হাত পাথরের মতো ভারী হয়ে আছে। আমি কেন এসেছি বলুন তো? আমার সঙ্গে দেখা দেওয়ার জন্য এসেছে? কেউ যখন ভয়ঙ্কর অসুস্থ হয়, তার চারপাশের জগৎ শূন্য হয়ে পড়ে। তার মস্তিষ্ক তখন একজন সঙ্গী তৈরি করে। আপনার লজিক ঠিক আছে, আপনি অসুস্থ নন। তুমি চলে যাও নীলু। আমি কথা বলতে পারছি না। আমার কথা বলতে ভালো লাগছে না। আমি চলে যেতেও পারছি না। আমি তো নিজ থেকে আসিনি। আপনি আমাকে এনেছেন। ঘোরের মধ্যে মিসির আলি ছটফট করতে লাগলেন। নীলু তার দিকে ছুটে এলো। মিসির আলি অস্বস্তি বোধ করছেন। মেয়েটা এত কাছে এসে এগিয়ে আসছে কেন? এটা ঠিক হচ্ছে না। নীলি এখন হিসফিস করে বলল, আপনি আমাকে সাবধান করে এসেছি। আপনি ভয়াবহ বিপদের দিকে যাচ্ছেন। পুরনো ঢাকার ওই বাড়িতে আপনি কখনো যাবেন না। মাস্টার সাহেবের সঙ্গে আপনার দেখা না করলেও চলবে। প্লিজ আপনি আমার কথা শুনুন। মিসির আলির জ্বর আরো বাড়ল। মনে হচ্ছে ভেতরে একটা রেলগাড়ি চলছে। চাকার ঘর্ষণ শব্দ হচ্ছে। সেই শব্দ বারবার, আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন। মিসির আলির জ্ঞান কতদিন পর ফিরল জানি না। চোখ মেলে দেখলেন প্রশস্ত একটি ঘরে তিনি শুয়ে আছেন। বিছানা অপরিচিত, চারপাশে পরিবেশ অপরিচিত। পায়ের কাছে তার মস্ত কাছের জানালা, জানালায় গন্ধ। কাছের ভেতর দিয়ে কি রোদ এসেছে তার গায়ে পড়ছে। খুব আরাম লাগছে। তার গায়ে সুন্দর একটা কম্বল, কম্বল থেকে ওষুধের গন্ধ আসছে। তিনি প্রচণ্ড ক্ষুধার্ত বোধ করছেন। মনে হচ্ছে দীর্ঘদিন কিছু খাচ্ছেন না। মিসির আলি চোখ বন্ধ করলেন। ঘরে প্রচুর আলো। এত কড়া আলোতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কেমন আছেন মিসির আলি সাহেব? জি ভালো। আপনার জ্বর পুরোপুরি রেমিনেশন হয়েছে। আপনি আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন। মিসির আলি চোখ খুললেন। আলো এখন আর আগের মতো চোখে লাগছে না। তার বিছানার পাশে যে মহিলাটি দাঁড়িয়ে আছেন তিনি একজন ডাক্তার। গলার টেলিস্কোপ ঝোলানো দেখে মনে হয় নার্সরাও টেলিস্কোপ ব্যবহার করে। তারা কখনো গলায় পড়ে না। মিসির আলি বললেন, আপনি প্রচণ্ড খিদে বোধ করছি। আপনি খিদে বোধ করছেন, এটা খুবই সুলক্ষণ। হালকা কিছু খাবার দিতে বলছি। এটা কি হাসপাতাল? হাসপাতাল তো বটেই, তবে প্রাইভেট হাসপাতাল। আমি কতদিন ধরে আছি? আজ হচ্ছে 50 ডে। আপনার অবস্থা এমন ছিল যে আমি ধরেই নিয়েছিলাম আপনি কোমায় চলে যাচ্ছেন। মিসির আলি সহজ গলায় বললেন, কোমায় সেমিকোলন আমি যাব না। যদি যেতে হয় সরাসরি ফুল স্টপে চলে যাব। ডাক্তার হাসলেন। মিসির আলির মনে হলো বেশিরভাগ ডাক্তার হাসেন না। তবে যারা হাসেন তারা খুবই সুন্দর করে হাসেন। মিসির আলি সাহেব, জি। আপনি বিশ্রাম করুন। চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকুন। আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। আজকের একটা খাবারের কাগজে কি পেতে পারি? অবশ্যই পেতে পারেন, তবে আমার মনে হয় খবরের কাগজে পড়ার চেয়েও বিশ্রাম আপনার জন্য অনেক জরুরি। নাস্তা খেয়ে লম্বা একটা ঘুম নিন। চোখ আপনার বন্ধ করে ফেলুন। মিসির আলি চোখ বন্ধ করলেন। তার অনেক কিছু জানার ইচ্ছে ছিল। কে তাকে এমন আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দিল? ঘরের যা সাজসজ্জা তাতে মনেই হয় হাজারখানেক টাকা হবে দৈনিক ভাড়া। দেওয়ালে ছোট্ট 12 ইঞ্চি টিভি দেখা যাচ্ছে রোগী বিনোদনের জন্য। ঘরের দেওয়ালে মেঝে সবই ঝকঝক করছে। কোথা থেকে কোনো বাড়ি ঘড়ি নেই। টিভির চেয়েও ঘড়ির প্রয়োজন ছিল বেশি। তেমন এক টিভি কোনো বিচিত্র কারণে অসুস্থ হলেই বাড়ি যেতে দেখতে ইচ্ছে করে। নার্স নাস্তা নিয়ে এলো। এক সেলাই রুটি, ডিম পোচ, একা কমলা, গরম এক কাপ চা। মিসির আলি, সিগারেট কি খাওয়া যাবে সিস্টার? না, সিগারেট খাওয়া যাবে না। এটা হাসপাতাল, ধূমপান মুক্ত এলাকা। গরম চায়ের সঙ্গে একটা সিগারেট খেতে পারলে আমার অসুখ পুরোপুরি সেরে যেত বলে আমার ধারণা। এখন ডাক্তারদের সেরকম ধারণা না। কাজেই সিগারেট খেতে পারবেন না। নাস্তা খেয়ে নিন। আপনার গা আমি স্পা করে দেব। এই রুমটার ভাড়া কত? প্রতিদিন 1500 টাকা। মিসির আলি মুখ শুকিয়ে গেল। 3000 টাকায় তিনি এবং বধূ সারা মাস চলেন। তার মধ্যে বাড়ি ভাড়া ধরা আছে।
নার্স কঠিন মুখ করে বলল, বড় লোকদের চিকিৎসার খুব ভালো ব্যবস্থা বাংলাদেশে আছে। মিসির আলী বললেন, অবশ্যই আছে। তবে মজার ব্যাপার কি জানেন সিস্টার্স, এত করেও বড় লোকেরা কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই পান না। গরিবরা যেভাবে মরে তাদের ঠিক একইভাবে মরতে হয়।